কি ব্যাপার, इतना लेट? माफ कीजिएगा मैम साहब, वो क्या है ना, रास्ते में इतना ट्रैफिक जाम था। ठीक है, जैम रहता तो तुम भी कैसे आते? हम हनुमान जी को बहुत मानते हैं, वो बहुत जागत है ना। জাগত নয়, ওটা জাগ্রত। সত্যি, বিশ্বাস করলে সব ঠাকুরই মঙ্গল করেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলে আবারও আমরা হাজির হয়েছি নতুন স্বাদের নতুন কাহিনী নিয়ে। আজ আপনাদের শোনাব লেখক বিকাশদের কলমে দুটি অনবদ্য মর্মস্পর্শী কাহিনী। প্রথম গল্প, হৃদয়ের জানালা দিয়ে অবলম্বনে প্রেমে পড়া বারণ। গল্প শুরুর আগে প্রতিবারের মতোই ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলের উপস্থাপনাগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। একই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। ইউটিউবের পাশাপাশি স্পটিফাই বা অ্যামাজন মিউজিক অ্যাপে যদি আপনারা আমাদের এখনই উপস্থাপনাটি শুনছেন তাহলে অবশ্যই এই অ্যাপগুলিতেও আমাদের চ্যানেলকে ফলো করে নেবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের প্রথম কাহিনী, প্রেমে পড়া বারণ। একান্তে রিকশায় বসে সুরজ আঙুল গুনতে লাগলো। কলেজ খুলতে আর কদিন বাকি আছে? 7 দিন, মানে আরও 7 দিন পর পিঙ্কির সঙ্গে দেখা হবে। মনটা একটু ভারী হয়ে গেল, অথচ সকাল থেকে রোজগার পাতি তেমন খারাপ হয়নি। 11টার মধ্যেই বেশ কিছু টাকা পয়সা পকেটে জমা পড়ে গিয়েছে। যাকে দিয়ে আজ দিনের প্রথম ভাড়া শুরু করেছিল, বোঝাই যাচ্ছে সেই যাত্রীটি বেশ পয়া ছিল। তবে এখন মন ভারী করে বসে লাভ নেই, যাত্রী পাওয়া যাবে না। এক টিপ খৈনি বানিয়ে তা মুখে দিয়ে খালি রিক্সা নিয়ে সে পিঙ্কির বাড়ির দিকে রওনা হলো। যদি সেদিকে গিয়ে যাত্রী পাওয়া যায়। মনের ভেতর আরেকটা আশা, যদি পিঙ্কিকে একবার দেখতে পাওয়া যায়। পিঙ্কিদের গলির মুখে তেমাথার মোড়ে এসে সুরজ রিক্সাটা দাঁড় করালো। এখানে আরো কয়েকটা খালি রিক্সা দাঁড়িয়ে আছে। যাত্রী পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবু পিঙ্কির সঙ্গে দেখা হওয়ার আশায় সে ভাবছে কিছুক্ষণ অপেক্ষা করবে। যাত্রী না পেলেও দুশ্চিন্তার কিছু নেই, রিক্সা মালিককে ভাড়া দেওয়ার মতো টাকা ইতিমধ্যে হাতে এসে গিয়েছে। কিছুক্ষণ পরেই মস্তান গোছের একটা ছেলে এসে সুরজকে বলল, এই চল। কথাটা বলে সে এক লাফে রিক্সায় উঠে বসল। সুরজ কি করবে ভাবছে। বলবে নাকি ছেলেটাকে যে সে এখন একটু বিশ্রাম নিতে চায়? তবে সে কিছু বলার আগেই ছেলেটা ধমক দিয়ে বলল, কিরে, তোর কানে কথা যাচ্ছে না? এই উটকো ঝামেলাকে ফেরানো উচিত হবে না ভেবেই সুরজ বলল, किधर जाना है बाबू? সোজা, একদম সোজা। ছেলেটাকে নিয়ে সুরজ প্রথমে সোজা, তারপর কখনো ডান দিকে কখনো বাঁ দিকে ছুটতে লাগলো। মাঝখানে দুবার ছেলেটা রিক্সা দাঁড় করিয়ে দোকান থেকে সিগারেট কিনে ধরালো। প্রায় ঘন্টাখানেক চলার পর ছেলেটা রিক্সা থেকে নামলো। গলির ভেতরে গিয়ে 10-15 মিনিট পরে এসে সুরজকে 20 টাকার একটা নোট ধরিয়ে বিদায় নিতে চাইল। নম্রভাবে সুরজ জানালো, বাবু ই তো বহুত কম হয়ে গেল, এতক্ষণ ধরে চালালাম। ধ্যাত, যা দিচ্ছি তাই রাখ, পরে আবার নিবি। এরপর আর সুরজ কথা বাড়াতে সাহস পেল না। এ ধরনের যাত্রী রিক্সায় উঠলেই তার মেজাজ বিগড়ে যায়। তবুও চুপ করে থাকে, যদি কিছু বললে গায়ে হাত পড়ে। সুরজের এতক্ষণের ফুরফুরে মেজাজটাই ছেলেটা একদম নষ্ট করে দিয়েছে। কিছুক্ষণ বাদে রিক্সা গ্যারেজে পৌঁছে সে বাসায় চলে গেল।
প্রায় 5 বছরের ওপর হলো সুরজ এই কাজ করছে। এই 5 বছরের অভিজ্ঞতাও তার কিছু কম হয়নি। বাংলা ভাষা এখন বেশ বুঝতে পারে, কিছু কিছু বলতেও পারে। রিকশায় যাত্রী উঠলেই কিছুক্ষণ পর বুঝতে পারে কারা ভাই বোন, কারা প্রেমিক প্রেমিকা, কারা ভদ্রলোক, কারাই বা মস্তান গোছের প্রতারক। প্রায় বছর 8 আগে সুরজ বিহার থেকে এখানে এসেছিল। সে সময় কতই বা তার বয়স হবে, মেরে কেটে 14-15। বিহারের একটা গ্রামে সুরজদের বাড়ির পাশেই শিবাদের বাড়ি। শিবা বছরে বেশ কয়েক মাস বিহারেই থাকে। তখন ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকে। ক্ষেতের সিজন শেষ হয়ে গেলে সে আবার বাংলায় চলে আসে। কয়েক মাস ব্যবসা করে আবার চলে যায় বিহার। এভাবেই যাওয়া আসা চলতে থাকে। তবে শিবার পরিবার বরাবর বিহারেই থাকে, স্ত্রী ও 4টি সন্তান। এখানে শহরের কেন্দ্রস্থলে শিবার পান সিগারেটের দোকান। বেশিরভাগ বিহারিদের একটা সিস্টেম আছে, তারা কেউ সাময়িকভাবে তাদের দেশে চলে গেলে দোকানটাও তারই কোনো দেশের লোককে সমঝে দিতে চায়। এভাবে শিবা একবার তার বুড়ো বাবার হাতে দোকানটা ছেড়ে দিয়ে বিহার চলে গিয়েছিল। সেখানেই একদিন সে সুরজকে জানায় যদি চায় তবে সেও তার সঙ্গে কয়েক মাস তার পানির দোকানে এসে বসতে পারে, তাকে অবশ্যই বেতন দেবে। সুরজ তখন বেকার। শিবার প্রস্তাবে রাজি হয়ে গেল। একজন চেনা জানা সঙ্গীর সাথে শিবা সুরজকে এখানে পাঠিয়ে দিল। সুরজ শিবার দোকানে কাজ করতে লাগল। বেশ কয়েক মাস দোকান চালিয়ে সুরজ ক্রমশ অভ্যস্ত হয়ে গেল। শিবা ফিরে আসার পর তার দোকানের পাশেই একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে তার নিজের দোকান খুলল। শিবা অবশ্য ব্যাপারে তাকে যথেষ্ট সাহায্য করেছিল। যাই হোক, পরিশ্রম, সততা ও বুদ্ধি বলে সুরজ 2 বছরের মধ্যেই ব্যবসা বেশ জমিয়ে ফেলল। এমন সময় দোকানের মালিক এসে হুমকি দিলেন ঘর ছেড়ে দিতে হবে, তার ছেলে নাকি ব্যবসা শুরু করবে। নিরুপায় হয়ে সুরজ আবার বেকার হয়ে গেল। এই সময় সে ভেবেই পাচ্ছিল না কি করে তার দিন গুজরান হবে। শিবা এই সময়ও তাকে সাহায্য করল। সাময়িকভাবে রিক্সা চালাতে পরামর্শ দিল, কিন্তু রিক্সা তাকে কে দেবে? গ্যারেন্টার ছাড়া কোনো মালিকই গাড়ি দেবে না। তখন শিবাই গ্যারেন্টার হয়ে সুরজকে একটা রিক্সা পাইয়ে দিল। প্রথম দিকে চালাতে বেশ অসুবিধা হতো, কিন্তু চেহারা বেশ বড়সড় হওয়ায় কয়েকদিনের মধ্যে ব্যাপারটা সে সামলে নিল। এভাবে রিক্সা চালিয়ে বেশ ভালোই চলছিল। বছরে 1-2 বার করে বিহার থেকেও ঘুরে আসতো। বলা যায় একরকম নিশ্চিন্তই সে রয়েছে। সুখের মাত্রা অবশ্য বাড়িয়ে দিয়েছে পিঙ্কি। তার বাবা প্রীতমবাবুর গাড়ি বা বাইক নেই, তাই রিক্সাতেই বেশিরভাগ সময় চলাফেরা করেন। ছোট শহর, এতে কয়েকটা রিক্সা ড্রাইভার তার মুখ চেনা হয়ে গিয়েছে। তাকে দেখলেই পরিচিত চালকরা ডেকে রিক্সায় তুলে নেয়। এরকমভাবে সুরজও একসময় তার পরিচিত হয়ে গেল। বিহারি ড্রাইভারদের প্রীতমবাবুর বেশ ভালো লাগে। ওদের এত মেজাজ নেই, এত সওয়ালও করে না। কোথাও না যাওয়ার জন্য অহেতুক অজুহাতও খাড়া করে না। একদিন সুরজের রিক্সাতেই প্রীতমবাবু বাজার থেকে ফিরছিলেন। সেই সময় প্রশ্ন করলেন, स्कूल टिप मारेगा? परमानेंट ट्रिप नहीं मारता बाबू, काहे भाई? क्योंकि उसमें बहुत झमेला है। अरे इसलिए टाकाओ बेशी देबो। पर ले जाना किसे? हमारा बेटी। প্রীতমবাবুর কথা শুনে সুরজ একটু লজ্জা পেল। ভাবল এভাবে না করাটা একদম ঠিক হয়নি। তাই সে বলল, ठीक है बाबू, अभी आप जो हुक्म देते हैं। मासे कितना टाका लगेगा? कौन स्कूल? कालीबाड़ी का सामने, माने একটু কাছে স্কুল है। প্রীতমবাবুর বাংলা মেশানো ভুলে পড়া হিন্দি কথা শুনে
সুরজের হাসি পেয়ে গেল, কিন্তু সেটা সে বাইরে প্রকাশ করল না। প্রশ্ন করল, कब से ले जाना? नेक्स्ट महीने से। ठीक है बाबू, अभी पैसा का बात कर लो। जो आपकी मर्जी बाबू। ठीक है, भूल नहीं जाना जानो। পিঙ্কিকে নিয়ে স্কুলে যাওয়া আসার দায়িত্ব সুরজের ওপর ছেড়ে দিয়ে প্রীতমবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পিঙ্কি তখন ক্লাস 7-এ। সুরজকে দেখে পিঙ্কির মা বললেন, একটু বয়স্ক ড্রাইভার পেলে না? আরে ভালোই তো হয়েছে, বয়স্ক ড্রাইভার হলে ব্যালেন্স রাখতে পারতো না, গন্ডগোল করে ফেলতো। তা অবশ্য ঠিক। বিহারিরা বোধহয় বেশ সৎ, বিশেষত এসব জায়গায় এলে। প্রীতমবাবু অনেকটাই নিশ্চিন্ত হলেন। যাক, প্রতিদিন সকালে স্কুলে পাঠানোর জন্য রিক্সা খোঁজার ঝামেলা থেকে রেহাই পাওয়া গেল। যদিও মাসে মাসে টাকাটা একটু বেশিই যাচ্ছে, কিন্তু সেটুকু ঠিকই আছে। যেহেতু পিঙ্কি ক্লাস 7, সুরজ ভাবল ভালোই হয়েছে। বেশি ছোট বাচ্চাদের নিয়ে একা যেতে এতটা সাহস পেত না সে। যদি কোনো সময় রিক্সা থেকে পড়ে যায়। কিছুদিন পর থেকে সুরজের এই নতুন কাজটা বেশ ভালোই লাগতে শুরু করলো। যদিও এসব ট্রিপ রাখার দায়িত্ব অনেক, তবুও মাস শেষ হতেই একটা মোটা অঙ্কের টাকা নিরাপত্তা পাওয়া যায়। তাছাড়া পিঙ্কিকে নিয়ে মাঝে মধ্যে টিউটরের বাসায় যাওয়া, তার বাবার খুচরো ট্রিপ, এসব তো আছেই। আয়ের একটা নিশ্চিন্ত সুরাহা হয়েছে, এটা তার ভালোই লাগছে। এভাবেই চলতে লাগলো। 2 বছর পর এই ভালো লাগা আস্তে আস্তে একটা বিশেষ অনুভূতি নিয়ে এলো তার মনে। সুরজ বুঝতে পারে কোথাও যেন একটা গোলযোগ শুরু হয়েছে। পিঙ্কি তার সাথে খুচরো প্রয়োজনীয় কথা প্রায়ই বলে, যেমন আজ কোথায় টিউশনি পড়া রয়েছে, কাল স্কুল বন্ধ কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সুরজ আবছা হলেও বুঝতে পারে পিঙ্কিকে সে ঠিক আগের মতো দেখে না, অথবা বলা উচিত দেখতে চায় না। কোথাও যেন তার বুকের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগার ঘোর তৈরি হয়েছে। পিঙ্কি স্কুলের সময় শুরু হওয়ার অনেক আগেই সে তাদের বাসার সামনে চলে আসে। তাছাড়া স্কুল ছুটির কিছু আগেও স্কুলে পৌঁছে যায়। এটা যে নিছক দায়িত্ববোধের জন্যই নয়, তা অবশ্য ওর বুঝতে অসুবিধে হয় না। যথাসময়ে পিঙ্কি স্কুল ফাইনাল পরীক্ষা দিল। সুরজেরও ডিউটি শেষ। কিছুটা মন খারাপ হলেও সে এসব নিয়ে বেশি ভাবে না। তাছাড়া ভাবার কি বা আছে। পিঙ্কি কলেজে ভর্তি হলো। বাসা থেকে কলেজের দূরত্ব প্রায় আগের মতোই। উপায় না পেয়ে প্রীতমবাবু আবার রিক্সা ঠিক করলেন, এবং সেই সুরজকেই। মেয়ে বড় হচ্ছে, দীর্ঘদিনের চেনা জানা মানুষ ছাড়া অপরিচিত কাউকে রাখার সাহস তিনি পেলেন না। সুরজ খুব খুশি হলো, কিন্তু এই দীর্ঘ কয়েক বছরের সান্নিধ্য তার জন্য খুব একটা ভালো হলো না। পুরনো ভালো লাগার রোগ আবার মাথা চাড়া দিয়ে উঠল। পিঙ্কিকে নিয়ে ভাবতে তার ভীষণ ভালো লাগে। এই ভালো লাগার নামই কি পেয়ার, সুরজ সঠিকভাবে বুঝতে পারে না। কয়েক মাস পর পিঙ্কিকে নিয়ে ভাবনা তার এমন পর্যায়ে এসে দাঁড়ালো, এটুকু বুঝতে তার অসুবিধা হয় না যে যতক্ষণ বেশি সে পারে ততক্ষণ পিঙ্কির সান্নিধ্য পেতে চায়। ইদানিং পিঙ্কি সবকিছুই তার ভালো লাগে, সাজ পোশাক, চলাফেরা, হাসি, সবটুকু। আজকাল সে নিজেকে বেশ ফিটফাট রাখে। লুঙ্গি গামছা কবেই ছেড়ে দিয়েছে, সবসময় প্যান্ট আর টি শার্ট পরে। সেদিন মেলা থেকে একটা সানগ্লাসও কিনেছে, যদিও এটা এখনো ব্যবহার করা হয়নি, লজ্জায় আর সংকোচে। কোনো কোনো সময় সে ভাবে, আচ্ছা সিনেমায় তো হামেশাই গাড়ি ড্রাইভার মালিকের মেয়েকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু বাস্তবে তার মতো রিক্সা ড্রাইভারের বেলাতে এসব জিনিস চলবে না। এসব শুধু সিনেমাতেই সম্ভব।
বাস্তব যে বড়ই প্রেমহীন, নিষ্ঠুর, খসখসে। এখানে সবকিছুই বাধা নিষেধ মেনে চলতে হয়, নইলে অস্তিত্ব টিকিয়ে রাখাই মুশকিল। ভালোবাসা হয়তো অপরাধ নয়, কিন্তু অসম প্রেম সমাজ ও অভিভাবকরা কোনোদিনই মেনে নিতে চায় না। তারা বুঝতেই চায় না প্যার হো যাতা হ্যায়, কিয়া নেই যাতা। আচ্ছা, পিঙ্কি নিজে অথবা তার মা বাবা কি কখনো তার মনোভাব কিছুটা আন্দাজ করতে পেরেছেন? প্রশ্নটা এসে মাঝে মধ্যেই তাকে চাপড়ে ধরে। গোপন অপরাধবোধ, বিশ্বাসঘাতকতা, এগুলো তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। প্রায় সময় ভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে দিন রাত মদ খেয়ে পড়ে থাকবে, কিন্তু এতেও নিস্তার নেই। যারা বলে কোনো দুঃখ ভুলতে মদ খাচ্ছে, তারা স্রেফ মিথ্যে কথা বলে, নয়তো মদ জীবনে কখনো খায়নি। এইসব নানাবিধ চিন্তায় সুরজের মাথা ঝিমঝিম করতে থাকে, আর ভাবতে পারছে না। অথচ এই যন্ত্রণা মিশ্রিত ভালো লাগা থেকে মুক্তি পাওয়ার রাস্তা তাকেই যে খুঁজে বার করতে হবে, এটাও সে ভালোই বুঝতে পারে। কলেজে ওঠার পর থেকেই পিঙ্কির চুলের ডিজাইন, সাজ পোশাক এসবে বেশ পরিবর্তন এসেছে। প্রাইভেট টিউটরের বাসায় বেশিরভাগ সময় জিন্স টপ পরে বেরোয়। কিছু কিছু পোশাক আবার বেশ নজর কাড়া, বিপদ সীমা ছুঁই ছুঁই। একদিন টিউটরে বাসা থেকে আসার সময় সুরজের যেতে বেশ দেরি হয়ে গিয়েছিল। পিঙ্কি একা ঠায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। সুরজকে দেখে সে বলল, কি ব্যাপার, इतना लेट? माफ कीजिएगा मैम साहब, वो क्या है ना, रास्ते में इतना ट्रैफिक जाम था। माफी मैम साहब। আজকাল যাত্রীদের মুখ থেকে শুনে শুনে সুরজ কথা বলার সময় প্রায়ই ইংরেজি বাংলা শব্দ ব্যবহার করে। তাও অবশ্য ঠিক। ठीक है ठीक है, जैम रहता तो तुम भी कैसे आते। ठीक है, कोई बात नहीं, बहुत ज़्यादा लेट नहीं हुआ है, वही 10-15 मिनट लेट हुआ है। এখন চলো তো বাপু, চলো। দীর্ঘ কয়েক বছরের সান্নিধ্যে পিঙ্কি আজকাল বেশ সরলভাবে তার সঙ্গে কথা বলে। একদিন রিক্সা চালাতে চালাতে সুরজ বেশ কাশছিল। কি ঠান্ডা লাগলো কি করে? মেডিসিন लिया है, माने दवाई ववाई? अरे नहीं नहीं, हमें दवाई की कोनो ज़रूरत नहीं है, 2-4 दिन में ठीक हो जाएगा। वो थोड़ा बारिश में भीग गए थे, इसीलिए। बारिश में बाहर मत निकलना, ठीक है? আরেকদিন কলেজ থেকে ফেরার সময় সুরজ জানায় অন্য রাস্তা দিয়ে ফিরতে হবে। क्यों? अभी दूसरे रास्ते से जाना पड़ेगा, उधर ट्रैफिक जाम है, आपका लेट नहीं हो जाएगा। इधर से जाने पर आप जल्दी पहुंच जाएंगी। ओ बेश, अच्छा ठीक है, कोई बात नहीं, जैसा तुम अच्छा মনে করো। স্মৃতির অ্যালবাম থেকে একটা পাতা খসলে অন্য পাতাগুলো থামতে চায় না, ক্রমশ সরেই যেতে থাকে। এই তো সেদিন পিঙ্কি সুরজের রিকশায় বসে হনুমানজির মন্দিরে গিয়েছিল। যেতে যেতে বলেছিল, হনুমানজি শুধু ইউপি বিহারে নয়, এখন এখানেও এসে গেছেন। हम हनुमान जी को बहुत मानते हैं, वो बहुत जागत है ना। জাগত নয়, ওটা জাগ্রত। সত্যি, বিশ্বাস করলে সব ঠাকুরই মঙ্গল করেন। मानू तो गंगा मानू, नहीं तो बहता पानी। পিঙ্কির সঙ্গে মেলামেশা, কথাবার্তা যতই বাড়ছে, সুরজ মনের দিক থেকে ততই দুর্বল হয়ে পড়ছে। কেন যে এরকম একটা অনুভূতি হয় সে নিজেই বোঝে না। তার কণ্ঠস্বর, চাহনি, কথা বলার কায়দা, সারল্য সবই ভীষণ ভালো লাগে। সুরজ অবাক হয়ে যায়, এই সবই যেন ক্রমশ সংক্রামক হয়ে দাঁড়িয়েছে। একটা ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত, আর চাই ভাবুক, পিঙ্কি তাকে
অসৎ স্বভাব চরিত্রের ভাবে না বলেই হয়তো কথা বলতেও কোনো প্রকার জড়তা বা সংকোচ বোধ করে না। একদিন প্রীতমবাবু মেয়েকে নিয়ে মেলাতে গিয়েছিলেন। হঠাৎ সুরজের সঙ্গে দেখা। পিঙ্কি তখন জিলিপি খাচ্ছিল। প্রীতমবাবু সুরজকে ইশারায় দেখিয়ে বললেন, अरे तुम। बस घूमते घूमते आ गए बाबू। अच्छा किया। ओके उदय। अरे नहीं नहीं, हमें नहीं चाहिए। नहीं बाबू আবার क्या ধরো। কথাটা বলেই কয়েকটা জিলিপি তার হাতে ধরিয়ে দিল। अरे शुक्रिया जी। সুরজ আবার গলে গেল। কি যে বিড়ম্বনায় পড়েছে সে। পিঙ্কি তার জীবনে প্রথম প্রেমের সুখের অনুভূতি নিয়ে এসেছিল, এখন সেই যেন নিষ্ঠুরভাবে তা ছিনিয়ে নিয়ে যাচ্ছে একরাশ যন্ত্রণার মধ্য দিয়ে। অবাধ্য নাদান মনকে সে খুব কড়াভাবে শাসন করেও লাভ হচ্ছে না। ইদানিং প্রায় সময় তার মন মেঘলা আকাশের মতো গোমড়া থাকে। কাজে কর্মে বেরোতেও সেরকম ইচ্ছে করে না। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটা রাস্তা তাকে অবশ্যই বের করতে হবে, এটাও সে জানে। কিন্তু এখানে এই সব প্রিয় মানুষদের সামনে থাকলে সে জানে প্রেমের মায়া কাটাতে পারবে না। অবশেষে একরাশ বিষাক্ত হতাশা বুকে নিয়ে একদিন হুট করেই সেই শহর ছেড়ে দিল। ফিরে গেল বহু দূরে তার নিজের গ্রামে। এখানকার সমাজের কেউ জানতেও পারল না তার অকস্মাৎ চলে যাওয়ার কারণ। সব প্রেম, সব ভালোবাসা সমাজের কাছে সমানভাবে অভিপ্রেত হয় না। কিছু ভালোবাসা আজীবন সযত্ন লালিত হয়ে বুকের অন্তরে থেকে যায়। কারণ ভালোবাসা সত্যি হলেও প্রেমে পড়া বারণ। একটি দুটি পায়ে চলতে চলতে পেয়েছি পথে দেখতে তোমায়, জানি না কি ভুলের ঘোরে বেসেছি ভালো ভীষণ তোমায়। কেন এত সুখ ফেলে এভাবে বিদায় নিলে, কোনো এত মায়ার জালে আমায় বেঁধে গেলে। বলো না প্রিয়ে, বলো না। বুঝিনি তো আগে প্রেমের ব্যথা, বুঝিনি তো আগে বিরহের কথা। তবু তোমায় ভুলবো না জীবন, তুমি জুড়ে আছো হৃদয় প্রাণ মোর। কেন এত সুখ ফেলে এভাবে বিদায় নিলে, কোনো এত মায়ার জালে
বুঝিনি তো আগে প্রেমের ব্যথা, বুঝিনি তো আগে বিরহের কথা, তবুও তোমায় ভুলবো না জীবন। তুমি জুড়ে আছো হৃদয় প্রাণ মন, কেন এত সুখ ফেলে এভাবে বিদায় নিলে, কোনো এত মায়ার জালে আমায় বেঁধে গেলে। বলো না প্রিয়ে, বলো না। লেখক বিকাশদের কলমে শুনলেন আজকের প্রথম কাহিনী প্রেমে পড়া বারণ। শুরু হচ্ছে লেখকের কলমে আজকের দ্বিতীয় কাহিনী শাস্তি। পরীক্ষার রেজাল্ট জানার পর থেকেই বিশালের বুকটা দুরু দুরু করছে। মায়ের চেহারা চোখের সামনে ভেসে উঠলেই এক চরম শাস্তি পাওয়ার ভয়ে তার বুকটা ছ্যাঁত করে ওঠে। স্কুল থেকে বাসায় ফিরে আসার কিছুক্ষণ পর তার অসহায় কাঁচুমাচু মুখ দেখে বিক্রম বললেন, যা একটু খেলে আয়, মন খারাপ করিস না। বিশাল বাসা থেকে বেরিয়ে যাওয়ার কিছু সময় পরেই বাইরে থেকে ব্যস্তভাবে এসে তুলি ডোরবেলের সুইচে আঙুল দিয়ে চাপ দিলেন। কিন্তু দরজা খুলতে দেরি হচ্ছে। উফ, দরজা খুলতে এতক্ষণ লাগে, একবার বেল দিই। অধৈর্য হয়ে তুলি আবার সজোরে সুইচ টিপলেন। কিছুক্ষণ পর বিক্রম দরজা খুলে দিলেন। তুলি জিজ্ঞাসা করলেন, বিশু এখনো আসেনি স্কুল থেকে? এসেছে? নাম্বার কত হয়েছে? আহা, ব্যস্ত হচ্ছ কেন? ঘরের ভেতরে এসো, সব বলা যাবে। তুলি যেন তর সইছে না। ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞাসা করলেন, বিশু কোথায়? এই তো বাসার সামনেই, টাবুর সঙ্গে আছে। কই, আমি তো আসার সময় দেখতে পেলাম না। হয়তো টাবুর বাসায় গেছে। তুলি কি যেন বলতে যাচ্ছেন, এমন সময় টেলিফোনটা বিকটভাবে আর্তনাদ করে উঠল। বিরক্ত হয়ে তুলি গিয়ে রিসিভারটা তুললেন। ও প্রান্ত থেকে ভেসে এলো তুলির রাঙাদির গলা। শোন, তৃষা এবার সেকেন্ড হয়েছে, তা বিশু কোন পজিশন পেলো? এখনো পর্যন্ত বিশুর রেজাল্ট নিজেই জানতে পারেননি। এ কথা বলতে তুলির লজ্জা লাগছে, তাই বললেন, ইয়ে মানে আমি এই সবে বাড়ি ফিরেছি আর কি। বিশুর রেজাল্টটা জানার জন্য আমার টেনশন হচ্ছে রে। হঠাৎ বিচ্ছিরিভাবে ক্রস কানেকশন হয়ে যাওয়ায় তুলি রাঙাদির কথা স্পষ্টভাবে কিছুই বুঝতে পারছেন না। মনে মনে বিএসএনএল এর মুন্ডুপাত করে রিসিভারটা ঠাস করে রেখে দিলেন। বিশালের রেজাল্ট জানার পর থেকেই তা কিভাবে তুলিকে জানানো যায়, মানে রেজাল্ট শুনে তুলির আগে ক্ষোভে যাতে ফেটে না পড়ে তার একটা প্রস্তুতি বিক্রম আগেই সাজিয়ে রেখেছেন। তুলি কিছু বলার আগে বিক্রম বললেন, তোমার রাঙা বৌদির সঙ্গে কথা হলো? এই এই তাকাও, তুমি তুমি বিশুর রেজাল্ট বলো। আমার মনটা কেমন যেন করছে, প্লিজ। বিক্রম জানালেন, মন খারাপ করার কিছু নেই বাচ্চাদের ব্যাপারে, এসবে গুরুত্ব দিতে নেই, বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। রেগে গিয়ে তুলি বললেন, তোমার লেকচার থামাও তো। এমন সময় টেলিফোনটা আবার বেজে উঠল। বিশালের প্রাইভেট টিউটরকে তুলি আগেই বলে রেখেছেন রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে সে যেন তুলিকে বিশালের রেজাল্ট জানিয়ে দেয়। তাই প্রাইভেট টিউটরের ফোন হতে পারে ভেবে উৎসাহ নিয়ে তুলি রিসিভার তুলে বললেন, হ্যালো। এধার থেকে তিতলির গলা ভেসে এলো। কিছুক্ষণ কথা শুনেই রিসিভার রেখে ফিরে এসে তুলি বিক্রমের উদ্দেশ্যে বললেন,
আমার মুখ পোড়া গেল। রসিকতা করার সময় যে এখন নয় তা জানা সত্ত্বেও বিক্রমের মুখ থেকে ফসকে বেরিয়ে পড়ল, কে তোমার মুখ পোড়ালো? তুলি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তিতলির মেয়েটা এবারেও ফার্স্ট হয়েছে। এই খবর জানাতেই কি সে ফোন করেছিল এখন? তবে আর কি, তার মেয়ে ফার্স্ট হয়েছে এটা আমাকে জানানোর, মানে আমি যাতে জ্বলতে পারি। তুলি আপন মনেই ভাবছে, আমি কি একটা দাহ্য পদার্থ? বিক্রম বললেন, তবে কি জানো, এসব তোমাদের মেয়েলি ব্যাপার, আমি ওসব ঠিক বুঝি না। আরে তুমি জানো না, তিতলি মেয়েটা ভীষণ ভয়ঙ্করী। দেখতে সুন্দর হলে কি হবে, তিতলির মুখের সামনে তুমি গিয়ে দাঁড়াতেই পারবে না। তিতলির কুৎসিত মেয়েটাকে বিশু এবারেও টপকাতে পারলো না। তোমার ভাল লাগে না? শোনো, বাচ্চাদের ব্যাপার, পরীক্ষা দিয়ে এসে ওরা সঠিকভাবে ঠিক বলতে পারে না কি দিয়ে এসেছে, এজন্য বাচ্চাদের রেজাল্ট আমরা সঠিকভাবে আগে থেকে অনুমান করতে পারি না। বিক্রমের কথায় একটা দুঃসংবাদের গন্ধ যেন তুলির নাকে লাগছে। এই এই শোনো, তোমার কথাই মনে হচ্ছে বিশু বিশু এবারেও বোধহয় থার্ডের ভেতরে থাকতে পারেনি। হ্যাঁ কি গো? থার্ডের ভেতরে কেন? পজিশন না পেলেই বাকি। নির্বিকার ভাবে বিক্রম বললেন, পজিশন অল্পের জন্য মিস করেছে। খবরটা শুনে তুলির বিশ্বাসই হচ্ছে না। ভাবছেন পরীক্ষার খাতা আবার চেক করাবেন কিনা। তার মনে পড়ে গেল তিতলি বলেছিল বিশালের জন্য মনটা খারাপ লাগছে। আসল খবরটা তুলিকে জানানো হয়ে গেছে, তাই বিক্রম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রেজাল্ট খারাপ হওয়ার জন্য প্লিজ তুমি ছেলেকে বকা দিও না। চাইল্ড সাইকোলজি বলে একটা কথা আছে, এই কথা তুমি অস্বীকার করতে পারবে না। সে তোমাকে ভীষণ ভয় করে, তোমার বাধ্য। তাকে বুঝিয়ে বলবে যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে। চেষ্টা করো এবার ক্লাস 5-এ রেজাল্ট যেন ভালো করে করতে পারে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি বকবো না, মারবও না। তুলি অবশ্য তার কথা রাখলেন। বিশাল ফিরে আসার পর তিনি বকলেনও না, মারলেনও না। এতে বিশাল নিজেই খুব অবাক হয়ে গেল। অপরাধীর মতো মাকে জানালো সে সামনের বার নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। বিকেলে তুলি বাসা থেকে বেরিয়ে পড়লেন। অন্যদিন ছেলেকে সঙ্গে নিয়ে যান, আজ কিন্তু একাই চলে গেলেন। সারাদিন একটা অস্বস্তিকর গুমোট পরিবেশ ঘরের ভেতর বিরাজ করছে। ছেলের সঙ্গে অপ্রয়োজনে তুলি কথাই বললেন না। ভয় জড়সড় বিশাল কিছুতেই স্বস্তি বোধ করতে পারছে না। একবারও মাকে সে টিভি চালানোর কথাও বলার সাহস পায়নি। সে ভালোভাবেই জানে ছেড়ে দেবার মানুষ মা নন, কিন্তু ভেবে পাচ্ছে না মা তাকে কি শাস্তি দেবেন। একটা অজানা শাস্তির আশঙ্কা তার শিশু মনকে তোলপাড় করছে, তাকে কুরে কুরে খাচ্ছে। চরম শাস্তির কথাটা শুনল বিশাল পরের দিন। সকালবেলায় ছেলেকে তুলি জানিয়ে দিলেন, তোমার এসএসটি ভীষণ খারাপ হয়েছে। কাল আমি তোমার স্কুলে গিয়ে তোমার এসএসটি ম্যামের সাথে কথা বলে এসেছি। আজ বিকেল থেকে উনি আমাদের বাড়িতে তোমাকে পড়াতে আসবেন। মাইন্ড ইট, আজকে থেকে তুমি বিকেল বেলায় আর খেলতে যাবে না, ঠিক আছে? বাড়ি থেকে একদম বেরোবে না, ক্লিয়ার? ভিত শক্ত হওয়া উচিত ভেবে ইংরেজি ও অঙ্কের জন্য দুজন প্রাইভেট টিউটর তুলি আগেই রেখেছেন। এখন এসএসটির জন্য আরেকজন টিউটর রাখলেন। এছাড়া আর্টের টিচার তো আছেনই। সারেগামা প্রতিযোগিতায় যোগদানের জন্য বিশালকে নিয়মিত রিহার্সালও দিতে হচ্ছে। এতগুলো কোপ যে সে কিভাবে সামলাবে বিশাল ভেবেই পাচ্ছে না, বেচারা। লেখক বিকাশদের কলমে শুনলেন আজকে দ্বিতীয় কাহিনী শাস্তি। লেখকের জন্ম আসামের রেল শহর বদরপুরে। প্রথম প্রকাশিত গল্প 1989 সাল। উত্তর পূর্ব সহ কলকাতা, দিল্লি, মুম্বাই, ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত গল্পের সংখ্যা প্রায় 200 ছুঁই ছুঁই। বিভিন্ন ইউটিউব চ্যানেলে লেখকের অনেক গল্প শ্রুতি মাধ্যমে প্রকাশিত হয়েছে।
গল্প কল্পদ্রুম চ্যানেলেও লেখক বিকাশ দের কলমে ইতিমধ্যে আপনারা শুনেছেন বেশ কিছু মর্মস্পর্শী কাহিনী, যেমন একান্ত ব্যক্তিগত এবং এখনই বিদায় বলো না। এই দুটি গল্পেরই লিংক দেওয়া রইল আজকের গল্পের শেষে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে থুড়ি, শোনা হচ্ছে আগামী কোনো গল্পে। সবাই ভালো থাকবেন আর শুনতে থাকবেন গল্প কল্পদ্রুম চ্যানেলের আকর্ষণীয় উপস্থাপনাগুলি। ধন্যবাদ।